ভারতের উত্তরপ্রদেশের নয়ডা, যেখানে প্রতিনিয়তই সুবিধাবঞ্চিত শিশুরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন এলাকাবাসী ময়লার ড্রেনের মধ্যে একটি অর্ধগলিত মানুষের কাটা হাতের অংশ পায়, আর এর সূত্র ধরে উঠে আসে রক্ত হিম করা এক সিরিয়াল কিলিংয়ের রহস্য। আমি কোনো কাল্পনিক গল্প বলছি না, এতক্ষণ আমি যা বললাম এটা 2006 সালে উত্তরপ্রদেশের নয়ডাতে ঘটেছিল, যাকে নিথারি সিরিয়াল কিলিং কেস বলা হয়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2024 সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি সেক্টর 36 এর কথা। সাল 2005, দিল্লি। আমাদের প্রেম কুমার নামে এক ব্যক্তিকে দেখানো হয়। প্রেম সোফায় শুয়ে শুয়ে টিভিতে কে হতে চায় কোটিপতি প্রোগ্রামটি দেখছে। তারও খুব ইচ্ছা একদিন ওই প্রোগ্রামে গিয়ে কোটিপতি হবে, কিন্তু সুযোগ হয় না। প্রেম মূলত এই বাড়ির কেয়ারটেকার, বাড়ির মালিক মাঝে মধ্যে এখানে আসে, আর প্রেমের কাছে সে প্রীতিতুল্য। প্রেম ফোনে তার ওয়াইফ জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতিও আবার প্রেগনেন্ট, তাই প্রেম জ্যোতিকে সাবধানে থাকতে বলছে। বাড়িতে প্রেমের 8 বছরের একটি মেয়েও আছে। প্রেম জ্যোতিকে বলে, ছোটালাল বাড়িতে যাচ্ছে, আমি টাকা পাঠিয়ে দিব, তুমি সাবধানে থাকো। আর এখন ফোন রাখি, আমার অনেক কাজ আছে। এরপর ফোন রেখে প্রেম আলমারি থেকে কয়েকটি ধারালো ছুরি নিয়ে ছাদের কোণার একটি টয়লেটে যায়, আর এখানেই দেখা যায় স্কুল পড়ুয়া একটি মেয়ের বডি পড়ে আছে। প্রেম ওই ধারালো ছুরি দিয়ে মেয়েটির বডি টুকরো টুকরো করে ফেলে। এখান থেকে সিন শিফট হয়। ইনি হচ্ছেন রামকুমার পাণ্ডে। পাণ্ডে স্থানীয় থানা সাব ইন্সপেক্টর। পাণ্ডের ঘরে পাণ্ডের ওয়াইফ মনীষা আর মেয়ে ভেদু রয়েছে। পাণ্ডে মূলত একজন ঘুষখোর দুর্নীতিবাজ পুলিশ অফিসার, কারণ তার থানার আন্ডারে মোট 1.5 লক্ষাধিক মানুষের বসবাস, অথচ তার এখানে জনবল মাত্র 3 জন। এজন্য তারা যে কোনো বিষয় নিয়েই খুব বেশি মাথা ঘামায় না, যেখানে টাকা পায় সেখানেই দৌড়ায়। এই পুলিশ চৌকিতে পাণ্ডের সাথে আরও 2 জন কনস্টেবল আছে, একজন পাঠক আর একজন বিষ্ণু। পাণ্ডে থানায় এসেই দেখে মণ্ডল নামে এক লোক তার মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে বসে আছে। মণ্ডল জানায় তার মেয়ের নাম টুম্পা, বয়স 14 বছর, স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছে। পাণ্ডে বোঝায় ও কিছু না, এসে পড়বে, কিন্তু মণ্ডল কাঁদতে কাঁদতে বলছিল, আমার মেয়ে আবদার করেছিল এবার স্কুলে ফার্স্ট হলে টিভি কিনে দিতে হবে। ফার্স্ট হয়েছে, কিন্তু আমার মেয়েটাই নেই, ও কি আদৌ জীবিত আছে? পাণ্ডে বলে, দেখুন মণ্ডলবাবু, এই রাজীব ক্যাম্প থেকে বাচ্চাদের নিখোঁজ হওয়াটা নতুন কিছু না। আমরা ওদের খুঁজে আনি, কিন্তু কয়েকদিন পর আবার পালিয়ে যায়, তাই এত চিন্তার কিছু নেই, এসে পড়বে। তবুও মণ্ডল শুধুমাত্র এফআইআর লিখে যেতে যাচ্ছিল। পাণ্ডে তারপরও বোঝায়, আরে ভাই, এসে পড়বে তো। পাণ্ডে মণ্ডলের হাতে কিছু টাকা দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয়। তবে যাওয়ার সময় মণ্ডল থানার বোর্ডে টুম্পার মিসিং পোস্টারটি লাগিয়ে যায়, আর আমরাও দেখতে পাই শুধু টুম্পাই নয়, আরও অনেক বাচ্চা নিখোঁজ। এটা হচ্ছে রাজীব ক্যাম্প। এখানে বহু মাইগ্রেন্টদের বসবাস, তারা সবাই সুবিধাবঞ্চিত। বস্তির মধ্যে বাচ্চারা ক্রিকেট খেলছিল, এর মধ্যে একজন 6 মারলে বল উড়ে গিয়ে ময়লার ড্রেনের মধ্যে পড়ে যায়। অপর একটি ছেলেকে আনতে পাঠানো হয়, আর ওই ছেলেটি বল তুলতে গিয়েই একটি অর্ধগলিত মানুষের কাটা হাত পায়। এরপর খবর পেয়ে পুলিশ আসে, তবে পাঠক আর বিষ্ণু এই হাতটি দেখেই বলছিল এটা বানরের হাত। এদিকে পাণ্ডেও বলছিল, দেখুন, এক পাশে রাজীব ক্যাম্প, আরেক পাশে সেক্টর 36, কোথাও কোনো বাচ্চার হাত কাটা পড়ার কোনো কমপ্লেন আসেনি, তাই এটা হয়তো বা অন্য কোথাও থেকে ড্রেনের মধ্যে এসেছে। চিন্তার কিছু নেই। পাণ্ডে ওই বাচ্চাটিকে তার সাহসিকতার জন্য টাকাও দেয়। পাশের বাড়িটি দেখে পাণ্ডে জানতে চাচ্ছিল এই বাড়িটি কার। তখন বিষ্ণু জানায়, স্যার, এটি বলবীর সিং বাসি নামক একজন ব্যবসায়ীর বাড়ি। এদিকে প্রেমকেও দেখা যায় বাড়িতে বসে উকি দিয়ে বাইরের সব কিছু দেখছে। তার মানে প্রেম বাসির বাড়িতেই কাজ করে। সিন চলে যায় রাতে। ওই যে ছেলেটি ছিল, ওই ছেলেটির নাম আলী। আলী বাড়িতে বসে অন্যদের সাথে টিভিতে শো দেখছিল। তখনই আলীর বাবা বাড়িতে আসে। আলীর বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে। বাড়িতে আসতে আলীর মা বলছিল, তুমি ডিম এনেছ। এদিকে সে ভুলে গেছে, এই জন্য আলীর বাবা আলীকে টাকা দিয়ে ডিম আনতে পাঠায়। এই জন্য আলী একাই দোকানে যাচ্ছিল। তবে পথের মাঝেই প্রেম আলীকে চকলেটের লোভে তার কাছে ডাকে, এরপর বেহুশ করে তুলে নিয়ে যায়। এরপরে দেখা যায় প্রেম আলীকে খাটের সাথে বেঁধে রেখেছে, আর নিজে শুধু একটা আন্ডারওয়্যার পরে দাঁড়িয়ে আছে। আলী বলছিল, আমাকে ছেড়ে দাও, নয়তো আমি বাবাকে সব বলে দিব, বাবার কাছে গানও আছে। প্রেম বলে, তুই যা ভাবছিস তা শুধু মুভিতেই হয়, বাস্তবে কি হয় আমি বলছি। এখন তোর সাথে আমি কিছুক্ষণ খেলা করব, তোকে আস্তে করে ঘুম পাড়িয়ে দিব। এরপর কয়েকদিন তোর পরিবার তোকে খুঁজবে, পুলিশের কাছে যাবে, পুলিশও কয়েকদিন তদন্ত করে না পেয়ে কেস বন্ধ করে দিবে।
তোর পরিবার কয়েকদিন তোর জন্য কাঁদবে, তোকে মনে করবে। এরপর আবার তোর বাবা মা আরেকটা বাচ্চা নিয়ে নেবে, তখন কেউ তোর কথা মনে করবে না। বলতে বলতে প্রেম আলীর হাত খুলে দেয়। আর আলী যখন পালানোর চেষ্টা করছিল, প্রেম তাকে ধাক্কা দিলেই মাথায় আঘাত পেয়ে আলী বেহুশ হয়ে পড়ে যায়। আর এরপর আমাদের প্রেমের ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়। সাল 1983, চেম্বা। প্রেম ঘরের এক কোণে বসে কাঁদছে। তখনই প্রেমের মামা প্রেমের জন্য খাবার এনে বলে, এই ডাল চাল খেয়ে নে, তুই তো চিকেন পছন্দ করিস, কাল করে দেব। আর রোজ রোজ আমার সাথে ঝগড়া কেন করিস? আমি তো তোর আপন মামা, তোর খারাপ চাইবো? খেয়ে দে, রেডি হ কেমন। প্রেমের মামা ছিল মূলত একজন কসাই। প্রেম তার দোকানে কাজ করত, কিন্তু প্রেমের মামা ছিল বিকৃত মানসিকতার। সে সুযোগ পেলেই দোকানের ঝাঁপ ফেলে প্রেমকে ধর্ষণ করত। প্রেমও সহ্য করতে না পেরে একদিন কসাইখানার ভিতরই চাপাতি দিয়ে তার মামাকে খুন করে টুকরো টুকরো করে ফেলেছিল। এটাই ছিল মূলত প্রেমের বাল্যকাল। সিন প্রেজেন্টে। প্রেম রাতের খাবারের জন্য মাংস কাটছে আর ফোনে জ্যোতির সাথে কথা বলছে। এর মধ্যে ছোটালালের কল আসে, তাই প্রেম দ্রুত কল কেটে দেয়। আর এই ব্যক্তি হচ্ছে ছোটালাল। ছোটালালের কল পেয়েই প্রেম একটি বক্স হাতে নিচে নেমে আসে। আর ওই বক্সটি দিতেই ছোটালাল প্রেমের কাছে জানতে চাচ্ছিল, ফ্রেশ আছে তো, কত সময় আগের? প্রেম বলে, একদম ফ্রেশ, খেয়ে ট্রাই করে দেখো না। ছোটালাল বলছিল, যা সাইকো কোথাকার, টাকা সামনের সপ্তাহে পাঠিয়ে দিব যা। প্রেমের কথা কোনো গুরুত্ব না দিয়ে ছোটালাল গালি দিতে দিতে চলে যায়। তবে প্রেম উপরে গিয়ে টয়লেটের রক্ত পরিষ্কার করে। তার মানে প্রেম আলীকে এখানে বসে কেটেছে। এরপর আলীর বডির কাটা টুকরোগুলো ছোট ছোট পলি করে ড্রেনের মধ্যে ফেলে দেয়। সব ফেলা হয়ে গেলে প্রেম ঘরে ফিরে সব কিছু ঠিকঠাক করে রাখে, কারণ তার মালিক আসবে। আর এই যে ফটোতে যাদের দেখছেন, এরাই মূলত বাড়ির মালিক। সিন চলে যায় কার্নাল, হারিয়ানায়। এটা মূলত বাসির মূল বাড়ি। আর এই হচ্ছে বাসি। আজ তার নাতনির জন্মদিন, তাই নাতনিকে কাপড় চেঞ্জ করাতে এসেছে। কিন্তু নাতনির কথা, মা কোথায়? তবে এর মধ্যেই দাদি এসে পড়ে আর নাতনিকে রেডি করিয়ে নিচে নিয়ে যায়। এরপর সবাই মিলে কেক কেটে বার্থডে সেলিব্রেট করে। এর মধ্যেই বাসির কাছে প্রেম কল করে। বাসি জানতে চাচ্ছিল, আগামী সপ্তাহে কেন? ঠিক আছে, কাল দিল্লি এসে আমি কথা বলবো। এর মধ্যে একটি মেয়েকে দেখে বাসি প্রেমকে বলে দেয়, কাল সন্ধ্যার পর চুমকিকে আসতে বলিস। আর এই মেয়েটির নাম হচ্ছে চুমকি। চুমকি মূলত একজন কলগাল। এখান থেকে সিন চলে যায় পুজোর সময়। চারিদিকে অনুষ্ঠান চলছে। এসআই পাণ্ডেও বউ আর মেয়েকে নিয়ে অনুষ্ঠানে এসেছে। তার সাথে রাবণেরও এন্ট্রি হয়, মানে রাবণের মাস্ক পরিহিত অবস্থায় প্রেমও মেলায় এসেছে। বাইরে ছোটালাল অ্যাম্বুলেন্সে বসে নেইল পলিশ লাগাচ্ছে, মানে কাউকে অপহরণ করার প্ল্যান চলছে। অন্যদিকে পাণ্ডে, পাঠক আর বিষ্ণু স্টেজ পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই চুমকির বাবা হরিদাস এসে পাণ্ডেকে বলে, স্যার, এটা আমার মেয়ে চুমকি, আপনাকে বলেছিলাম না 4 দিন যাবৎ বাড়ি ফিরেনি। পাণ্ডে বলে, ঠিক আছে, কাল থানায় এসো। এখন দেখছো না কি করছি? হরিদাস বলে, তা তো আপনি প্রতিদিনই বলেন। পাণ্ডের কথা, তোমার মেয়ে মিসিং, তোমাকেই তো আসতে হবে। কিন্তু হরিদাস বলে, মিসিং না স্যার, ওর মালিক ওকে কিডন্যাপ করেছে। পাণ্ডে বলে, তাহলে তার কাছে যাও, আমাকে কেন জ্বালাচ্ছ? হরিদাস বলে, একটা কথা বলি স্যার, কিছু মনে করবেন না, এটা আপনার কাজ আর এর জন্য আপনি বেতন পান। যদি আপনার নিজের মেয়ে মিসিং হতো না, তখন বুঝতেন। এটা শুনে পাণ্ডে একটু সিরিয়াস হয়ে যায়। পাণ্ডে বলে, তুই আমাকে বেতন দিস, আর এখানে আমার মেয়ে কিভাবে এলো? পাণ্ডে বোঝায়, তাদের 3 জনের পক্ষে এই 1.5 লাখ মানুষকে নিরাপত্তা দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর 2 দিন পর পরই এখানে এক একজন নিখোঁজ হতে থাকে, কত এফআইআর লিখবে। যাই হোক, এরপর কোনো মতে প্রোগ্রাম শেষ হয়। পাণ্ডে এসে জানতে চাচ্ছিল ভেদু কোথায়। মনীষা জানায় বন্ধুদের সাথে টয়লেটে গেছে। কিন্তু অন্যদিকে ভেদু যখন পাশে ছিল, সুযোগ বুঝে প্রেম ভেদুকে সেন্সলেস করে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ভেদুকে খুঁজতে খুঁজতে পাণ্ডে প্রেমের কাঁধে ভেদুকে দেখতেই চিৎকার করে ওঠে। অন্যদিকে প্রেমকে দেখে ছোটালাল অ্যাম্বুলেন্স স্টার্ট করে, কিন্তু পাণ্ডে দৌড়ে আসায় প্রেম ভেদুকে ফেলেই দ্রুত পালিয়ে যায়। পাঠকরাও দ্রুত এসে পাশে অ্যাম্বুলেন্স দেখে ছোটালালের অ্যাম্বুলেন্সে করেই ভেদুকে হসপিটালে নিয়ে যায়। আর এদিকে প্রেমকে ধরতে পাণ্ডে ওই অবস্থাতে প্রেমের পিছে পিছে ছুটে যাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ ছুটতে ছুটতে একসময় পাণ্ডে ক্লান্ত হয়ে পড়লে ওই সুযোগে প্রেম পালিয়ে যায়। পাণ্ডেও তখন পাশের দেয়ালে তাকিয়ে দেখে অসংখ্য বাচ্চাদের মিসিং পোস্টার লাগানো রয়েছে। পাণ্ডে এবার বুঝতে পারে। পাণ্ডের হাত থেকে বেঁচে ফিরে প্রেম জ্যোতিকে কল করে আর বলে, কিছু মালামাল পাঠাচ্ছি,
যত্ন করে রাখিস। এখানে দেখানো হয় প্রেম কয়েকটি সিডি এর মধ্য থেকে এভারগ্রিন হিটস নামে একটি সিডি নিয়ে খুব দ্রুত বেরিয়ে যায়। আর অন্যদিকে পাণ্ডে হসপিটালে এসে দেখে ভেতুর জ্ঞান ফিরেছে। পাণ্ডে কাছে যেতেই মনীষা বলে ওঠে, ছুবে না। কে ছিল ওটা? তাকে ধরেছ? ওর কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়। তুমি না বাবা, তুমি তো নিজের মেয়েকেই বাঁচাতে পারো না, অন্যদের কিভাবে প্রোটেকশন দিবে? যাও, ওকে ধরে নিয়ে আসো। মনীষার মুখে এসব কথা শুনে পাণ্ডে দূরে গিয়ে বসে ভেদুকে দেখছে। ভেদুও বাবাকে দেখে মুচকি হাসছে। আর পাণ্ডে দূর থেকে ভালোবাসা ছুড়ে দিচ্ছে, কিন্তু মনের মধ্যে পুরো ছারখার হয়ে যাচ্ছে। এতদিন অন্যের বাচ্চা বলে সে গুরুত্বই দেয়নি, আর এখন নিজের বাচ্চার সাথেই এমনটা। পাণ্ডে হসপিটাল থেকে সোজা হরিদাসের বাড়িতে যায় এবং হরিদাসকে বলে আসে, কাল থানায় আসবেন, আপনার মেয়ের এফআইআর লিখে দিব। সিন পরদিন সকালে গীতা কলোনি। এটা ত্রিহান হাউস। সবার চোখের সামনে থেকে এই ত্রিহান বাড়ির ছেলে ভিভানকে দুজন কিডন্যাপার ধরে নিয়ে যায়। আবার এদিকে সকাল হতেই চুমকির বাবা আসলে পাণ্ডে তার থেকে তথ্য নিয়ে এফআইআর লিখছে। হরিদাস বলে ওর ফিক্স রিক্সাতেই গিয়েছিল, রিক্সাওয়ালা ওকে লাস্ট B5-এর সামনে নামিয়েছিল। পাণ্ডে সব কিছু লিখে নেয়। এদিকে দেশের একজন বড় ব্যবসায়ীর সন্তান কিডন্যাপ হয়েছে, এটা নিয়ে পুলিশের একদমই হুঁশ নেই। অন্যদিকে বাসিও দিল্লির এই বাড়িতে এসেছে, ঘরে বসে নাস্তা করছিল আর নিউজ দেখছিল। তখনই পাণ্ডে আসে, আর পাণ্ডেকে দেখে প্রেমের তো পুরো কলিজা শুকিয়ে গেছে। অবশ্য পাণ্ডে বাসির কথা বলায় প্রেম একটু স্বস্তি পায়। এরপর বাসি পাণ্ডেকে দেখে জানতে চায়, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? পাণ্ডে বলে, আসলে চুমকির বাবা হরিদাস একটা এফআইআর দাখিল করিয়েছে। তখনই নিউজ দেখে বাসি বলে ওঠে, একে চিনেন? পাণ্ডে বলে, হ্যাঁ, আমাদের ডিসিপি জাহওয়াল রাস্তগি। বাসি বলে, ও আর আমি যখন কলেজে পড়তাম আমরা একই হোস্টেলে থাকতাম। আবার হোম মিনিস্টারের ছেলে মিথিলেশও আমাদের সাথে থাকতো। কত কি যে করেছি আমরা। মানে বাসি পাণ্ডেকে প্রথমেই ক্ষমতার জানান দিচ্ছে। বাসি বলে, দেখুন পাণ্ডে সাহেব, আমি আগেও হরিদাসকে বলেছি ওর মেয়ে চুমকি এখানে আসেনি, আর মনে হয় না আমি কোনো হেল্প করতে পারবো। কাজের জন্য আমাকে অনেক জায়গায় ট্রাভেল করতে হয়। তখনই হরিদাস এসে বলে, ও জানে আমার মেয়ে কোথায়, ও আমার মেয়েকে রেপ করেছে। পাণ্ডে বোঝানোর চেষ্টা করছিল যে হরিদাসের এখানে আসাটা উচিত হয়নি, কিন্তু হরিদাসের কথা, ও আমার মেয়েকে ধ্বংস করে দিয়েছে। তখনই বাসি বলে ওঠে, আমার বাড়ি এসে আমাকে অপমান করছিস? ও কি বলছে আমি ওর মেয়েকে রেপ করেছি? ওই তো টাকার জন্য ওর মেয়ের দালালি করে বেড়ায়। পাণ্ডে তখন হরিদাসের কাছে জানতে চায়, উনি কি বলছেন এসব? প্রেনা বললেন, আপনার মেয়ে এখানে সেক্রেটারির কাজ করে। বাসি বলে, কিসের সেক্রেটারি? ও তো একটা কলগাল, আর ও হচ্ছে তার দালাল। আমি এর জন্য প্রতি মাসে ওকে 30,000 করে টাকা দিই। পাণ্ডে আবার হরিদাসকে বলে, উনি কি বলছেন? আপনি আপনার মেয়েকে দিয়ে এসব করিয়েছেন? হরিদাস বলে, আমি যা করিয়েছি। আপনার কাজ আপনি করুন, আপনার কাজ ওকে অ্যারেস্ট করুন। তবে শোনা মাত্রই পাণ্ডে হরিদাসকে মারতে শুরু করে আর বলতে থাকে, বাবা হওয়ার মানে জানিস তুই? তোর মেয়েকে আমি ঠিকই খুঁজে বের করব, কিন্তু তোকে যেন আমার চোখের সামনে না দেখি, বলে হরিদাসকে বের করে দেয়। এদিকে বাসি ডিসিপি রাস্তগিকে কল করে এবং পান্ডিয়ার কথা বললে রাস্তগি দ্রুত পান্ডিয়াকে এখান থেকে বের হয়ে যেতে বলে। এই জন্য পাণ্ডে বেরিয়ে যাচ্ছিল। তখনই প্রেম পিছে এসে বলছিল, আপনি বেশি ইমোশনাল হয়ে গেছেন স্যার। যার মেয়ে যায় সেই জানে। আপনার কি কোনো মেয়ে আছে? পাণ্ডে জানতে চায়, কেন? জেনে কি করবে? প্রেম বলে, আসলে গ্রামে আমারও 8 বছরের মেয়ে আছে, চিন্তা হয়তো তাই। আর আপনার মেয়েকে সাবধানে রাখবেন। এরপর পাণ্ডে চলে যায়। পাণ্ডে সোজা ডিসিপির অফিসে যায় এবং গিয়ে দেখে বাইরে সাংবাদিকরা বিমানের কিডন্যাপ নিউজ করছে, আর ভিতরে সবাই এই কেস নিয়ে ব্যস্ত। খোদ ডিসিপি রাস্তগি নিজেও কাজ করছে। পাণ্ডেকে দেখে রাস্তগি জানতে চায়, কি ভাই, কি চাই? পাণ্ডে বলে, একটা সিম কার্ড টেস্ট করাতে হবে স্যার। রাস্তগি বলে, কেন? বাসির সাথে দেখা করছো, এতে হয়নি? পাণ্ডে বলে, আসলে স্যার, চুমকি ঘোষ নামে একটি মেয়ের মিসিং এফআইআর তদন্ত করতে গিয়েছিলাম। রাস্তগি বলে, দেখো, আমরা সবাই বিমানের কেস নিয়ে ব্যস্ত, আর তুমি আজই গিয়েছ একজন ইনোসেন্ট লোকের বাড়িতে তাকে হয়রানি করতে। চুমকি ঘোষ একটা প্রস্টিটিউট, আর ওর বাবা নিজেই ওর দালাল। পাণ্ডের কথা, সে যাই হোক, সে নিখোঁজ হয়েছে বাসির বাড়ি থেকে। রিক্সাওয়ালা শেষ তাকে ওই বাড়িতেই নামিয়ে দিয়েছিল। তারপর রাস্তগি বলে, দেখো, এসব মাইগ্রেন্টদের সেটেলমেন্ট, ওদের বাচ্চারা নিখোঁজ হয় না, ওরাই বাচ্চাদের বেঁচে দেয়। এটা তাদের পেশা। এসব বাদ দাও, নিজে ফেসে যাবে। তোমার ভালোর জন্যই বলছি। আমার মতো ভিভান তিহানের কেসের মতো কেস নিয়ে কাজ করো। সারা দেশ তাকিয়ে আছে। এসব কেসই কেরিয়ার নির্ধারণ করে দেয়, বুঝলে?
এতদিন তো তোমার এখান থেকে কোনো কমপ্লেনই আসেনি, এখন কি হয়েছে তোমার বলো তো? পাণ্ডে বলে, আসলে স্যার, আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছে, আমি চুপ করে বসে থাকতে পারছি না। রাস্তবি বলে, বসে কেন থাকবে, ওদের ধরো। তবে বলবীর সিং বাসিকে এসব থেকে দূরে রাখবে, না হলে পরের বার অফিসিয়ালভাবে দেখা হবে। পাণ্ডে এখন স্পষ্ট বুঝতে পারছে রাস্তবি যে কোনো মূল্যেই বাসিকে প্রোটেক্ট করতে চাচ্ছে। তার কাছে বস্তির 1000 বাচ্চার থেকেও ধোনির এক বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ। কি আর করার, পাণ্ডে থানায় ফিরে আসে। এদিকে চুমকিকে যে রিক্সা চালক নামিয়ে দিয়েছিল তাকে থানাতেই বসিয়ে রাখা হয়েছিল। পাণ্ডে বলছিল ওকেও ছেড়ে দাও। তখন পাঠক তার ফোন দিতে যাচ্ছিল। কিছু একটা মনে করে পাণ্ডে ওই ফোনের কল লগ চেক করে দেখে এই ফোনে যে লাস্ট কল এসেছিল সেটি প্রেম করেছিল। এটা দেখে পাণ্ডের সন্দেহ হয়, তাই রিক্সাওয়ালাকে সেলের মধ্যে ঢুকিয়ে 3rd ডিগ্রি দিলে সে সব কিছু স্বীকার করে নেয়। এরপর এই স্টেটমেন্ট রেকর্ড করে পাণ্ডে আবার রাস্তগীর সাথে দেখা করে। পাণ্ডে জানায় এই রিক্সাওয়ালায় সেই রাতে চুমকিকে বাসির বাড়িতে নামিয়ে দিয়েছিল। এরপর 2 ঘন্টা পর যখন আবার আনতে চায় তখন প্রেম এই রিক্সাওয়ালাকে চুমকির মোবাইল ফোনটি দিয়ে বলেছিল সারদা জংশনের পাশে নদীতে ফেলে দিতে। আর চুমকির কথা কেউ জানতে চাইলে সে যেন বলে যে চুমকিকে সে রেলওয়ে স্টেশনে নামিয়ে দিয়েছে। কিন্তু রিক্সাওয়ালা লোভে পড়ে ফোনটি নিজের কাছে রেখে দেয়, সে ধরা পড়ে গেছে। রিক্সাওয়ালা কেসের সাথে সরাসরি জড়িত না থাকলেও প্রেম জড়িত, আর প্রেমকে ধরতে পারলেই পুরো কেস সলভ হয়ে যাবে। রাস্তোগি এমনিতেই আগে থেকে নিষেধ করেছিল, তারপরও পাণ্ডে বারবার বাসির অ্যাঙ্গেলেই কেস নিয়ে যাচ্ছে। এজন্য রাস্তোগির কথা না শোনায় রাস্তোগি পাণ্ডেকে সাসপেন্ড করে দেয়। এদিকে সুস্পষ্ট প্রমাণ থাকার পরও পাণ্ডে কেস সলভ করতে পারল না। আর অন্যদিকে রাস্তোগি বিমানকে সলভ করে বিমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে, সাথে কিডন্যাপাররাও ধরা পড়েছে। সিন চলে যায় রাতে। পাণ্ডে গোপনে প্রেমের উপর নজর রাখছে। পাণ্ডে দেখে প্রেম বাড়ির গেটে বসে ছোটালালের সাথে কথা বলছিল। এরপর ছোটালাল চলে যেতেই প্রেম ঘরে ফিরে খাবার খাচ্ছিল আর কে হতে চায় কোটিপতি শো দেখছিল। তখনই বাসি প্রেমকে ডেকে বলে, উপরে যা, সব ঠিকঠাক কর। এরপর প্রেম উপরে যায়। আমরাও দেখতে পাই বাসি 2টি মেয়ের সাথে ছিল, আর এখানে যা হয়েছে সবই ক্যামেরায় রেকর্ড করেছে। প্রেম ওই রেকর্ডার থেকে ডিস্কটি বের করে নেয়। এখান থেকে সিন চলে যায় কয়েকদিন পর, দীপাবলির রাত। পাণ্ডে পাঠকের সাথে বসে ড্রিঙ্ক করছে। পাণ্ডের সাসপেনশন শেষ হয়েছে, কালই সে ডিউটিতে জয়েন করবে। এদিকে বিমানের কেস সলভ করায় রাস্তোগিকে প্রমোশন দেওয়া হচ্ছে, তাই নতুন একজন এসপি আসছে, যে জন্য পাণ্ডেরও এখন কাজ করতে সহজ হবে। পাঠক বলছিল, হঠাৎ আপনার কি হলো? আপনি তো ভালোই ছিলেন, ভালোই তো চলছিল। পাণ্ডে বলে, ভেদুর সাথে যা হলো ভুলে গিয়েছিস? পাঠক বলে, ভুলে যাব কেন, আমি তো কোলে করে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তখনই সামনে নিউ লাইফ হসপিটালের গেটে ছোটালালকে দেখা মাত্রই পাঠক বলছিল, ওই দিন ওখানে ওর অ্যাম্বুলেন্সটা থাকাতেই আমরা দ্রুত হসপিটাল আনতে পেরেছিলাম। ও তো কোনো টাকাও নেয়নি, এই জন্য ওকে আপনার পুরস্কৃত করা উচিত। তখনই পাণ্ডের সন্দেহ হয়, কারণ পাণ্ডে ছোটালালকে প্রেমের সাথে দেখেছিল, আর তার কথা অ্যাম্বুলেন্স সেখানে আগে থেকেই ছিল, তার মানে কোনো বাচ্চার জন্যই ওয়েট করছিল। পাণ্ডে বলে, ওকে আমি এমন উপহার দিব ও জীবনেও ভুলতে পারবে না। এই ছোটালাল মূলত নিউ লাইফ হসপিটালের একজন কম্পাউন্ডার। পাণ্ডে আর পাঠক খুব কৌশলে ছোটালালকে বেহুশ করে এখান থেকে দূরে একটি জায়গায় নিয়ে বেঁধে ফেলে। এরপর টর্চার করে জানতে চাওয়া হয় ওই দিন ভেদুকে কে কিডন্যাপ করেছিল। ছোটালালও সহ্য করতে না পেরে স্বীকার করে যে তারা সেদিন ভেদুকে কিডন্যাপ করতেই গিয়েছিল, তবে তারা জানতো না ভেদু পাণ্ডের মেয়ে। আর ছোটালাল এটাও বলে দেয় প্রেমী সেদিন কিডন্যাপ করতে গিয়েছিল। সিন চলে যায় রাজস্থানে। ইনি হচ্ছেন এসপি ভূপেন, মানে রাস্তোগির জায়গায় এসপি ভূপেনকে টেম্পোরারি পোস্টিং করা হয়েছে। কিন্তু ভূপেনের ওয়াইফের কথা, এটা তো দিল্লি, তাই দিল্লিতে টেম্পোরারি পোস্টিং কেন? তুমি পার্মানেন্ট পোস্টিংয়ের ব্যবস্থা করে ফেলো। এরপর ভূপেন দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর সকাল হতে পাণ্ডে কল করে। ভূপেন তখন পাণ্ডেকে অফিসে এসে দেখা করতে বলে। তো কথা মতো পাণ্ডে অফিসে এসে দেখে ভূপেন রাস্তোগির সাথে কথা বলছে। রাস্তোগিরও আজ এখানে শেষ দিন, সে আইবিএর প্রধান হিসেবে যোগদান করবে। রাস্তোগিও বুঝতে পারছিল পাণ্ডে কিছু করতে যাচ্ছে, তাই অফিস থেকে বের হয়েই কন্ট্রোলে কল করে কারোর কাছ থেকে একটি নম্বর চায় এবং কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল থেকে শ্রাবণ কুমার নামে একজনের নম্বর পাঠায়। এরপর রাস্তোগি শ্রাবণকে কল করে বলে যে প্রফেশনে যদি আগে যেতে চাও, যদি ভালো চাও, তবে আমি যা বলছি তাই করো। এরপর রাস্তোগি বাসিকে কল করেও কিছু জানিয়ে দেয়। আর এরপরই হরিয়ানার একটি কিলার গ্রুপকে একটি কাজ দেয়া হয়।
মূলত রাস্তকি খবর পেয়ে গেছে যে ছোটালাল পাণ্ডের হাতে, আর সে এটাও জানতে পেরেছে কোথায়। এই জন্য হরিয়ানার এই দলকে ঠিকানা দিয়ে দিলে তারা ওই ঠিকানায় গিয়ে ছোটালালকে তুলে নিয়ে যায়। আর এদিকে ভূপেন সব কিছু জানার পর পাণ্ডেকে নিয়ে সরাসরি এখানে চলে আসে, কিন্তু তারা এসে দেখতে পায় এখানে ছোটালাল নেই। পাণ্ডে পাঠকের কাছে জানতে চায় ও কোথায়। পাঠক বলে এখানেই তো ছিল, আমি খাবার খেতে গিয়েছিলাম। তখন পাণ্ডে রাগের বশে পাঠককে মারতে শুরু করে। এই জন্য ভূপেন পাণ্ডেকে শান্ত করে বলে, ছোটালালকে তো আমরা পেলাম না, আপাতত মনে হচ্ছে ওই রিক্সাওয়ালার জবানবন্দি নিয়ে কাজ করতে হবে, আজই প্রেমকে অ্যারেস্ট করে ফেলো। এদিকে ভূপেনকে দেখা যায় ফেরার পথে তার ওয়াইফকে কল করে বলছিল টেম্পোরারি পোস্টিংটা এবার পার্মানেন্ট পোস্টিং হতে যাচ্ছে। সিন রাতে ভূপেনের কথা মতো প্রেমকে অ্যারেস্ট করে থানায় এনে বসিয়ে রাখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পাণ্ডে এবং ভূপেন এসে প্রেমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে পাণ্ডেকে দেখে প্রেম পাণ্ডের পা জড়িয়ে ধরে বলছিল, স্যার আমি জানতাম না ওটা আপনার মেয়ে ছিল, এরপর থেকে এমন ভুল আর হবে না। ভূপেন প্রেমকে বলে, দেখো প্রেম, আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন করব। প্রেম বলে, এখন? না না, আজ তো আমার সময় নেই, আজ এমনিতে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরে রান্না করে শো দেখতে হবে। এক কাজ করুন, কাল তো শনিবার, যখন বলবেন চলে আসব। কিন্তু ভূপেন বলে, প্রশ্নের উত্তর তো আজই লাগবে। প্রেমও তখন ঘড়ি দেখে বলে, ঠিক আছে, 20 মিনিট আছে, যা জিজ্ঞাসা করার করুন। ভূপেন বলছিল এত কম সময় তো কিছুই হবে না, কিন্তু প্রেমের কথা, আপনার প্রশ্ন তো করুন, উত্তর তো আমি দিব। ভূপেন জানতে চায়, যদি তুমি মিথ্যা বলো? প্রেম বলে, যদি মিথ্যা বলি আমাকে থানায় আটকে রাখবেন, এখন প্রশ্ন করুন, নয়তো বাবাজিকে কল করে বলে দিব, মানে বাসিকে। এরপর পাণ্ডে প্রেমের কাছে জানতে চায়, তুমি চুমকি ঘোষ নামে কোনো মেয়েকে চিনো? প্রেম বলে, হ্যাঁ চিনতাম, মারা গেছে, আমি নিজ হাতে ওর গলা চেপে মেরেছি। পাণ্ডে জানতে চায়, তুমি কেন খুন করেছ? প্রেম জানায়, প্রেম আগে থেকে চুমকিকে পছন্দ করত, আর চুমকি যেহেতু আগে থেকে বাসির কাছে আসতো, প্রেম অনেকবার চুমকির ইশারায় বুঝতে পেরেছিল চুমকিও হয়তো তাকে পছন্দ করে। এই জন্য প্রেম বলে, আমি ওকে কাস্টমারের কথা বলে বাসায় ডাকি। পাপাজি তখন বাড়িতে ছিল না, আমি ওকে মনের কথা খুলে বলি, কিন্তু ও আমাকে বলে আমি নাকি চাকর, ওর সাথে যাই না। আমি বলি, তুই তো টাকার জন্যই করিস, এই নে টাকা। তাও উল্টাপাল্টা বলতে থাকে, এমনভাবে কথা বলে যেন আমার কোনো সম্মানই নেই। আমারও ইগো হার্ট হয়, এই জন্য আমি ওকে শ্বাসরোধ করে খুন করি। প্রেম জানায়, এরপর সে চুমকির ডেড বডির সাথে সেক্স করেছিল। প্রেম বলে, কি হলো? শব্দে মাত্র শেষ হয়ে গেল। এরপর আমি ওর শরীর টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাইয়ে দিই, নিজেও কিছুটা খাই। যেখানে আমি আমার আপন মামার কলিজা কাঁচা খেয়ে ফেলেছি, সেখানে ওকে, হ্যাঁ, আর সব থেকে বড় কথা পাপাজি আছে, যে কোনো মূল্যে আমাকে বাঁচিয়ে নিবে। প্রেমের কথা শুনে পাণ্ডে আর ভূপেন রীতিমতো হতবাক। প্রেম বলে, আসলে ভালোবাসা তো, তাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, পরবর্তী প্রশ্ন করুন। পাণ্ডে জানতে চায়, ওর বডি কি করেছিলে? প্রেম বলে, কাটতে হয়েছিল, মামা কষাই ছিল, ছোট থেকে কষাইগিরি জানা আছে। পাণ্ডে বলে, তার মানে তুমি ওর লাশ কেটেছ, এরপর ফেলে দিয়েছ? প্রেম বলে, আরে না, এভাবে না। এভাবে কি হয়? দাঁড়ান আমি বোঝাচ্ছি। কেটে ফেললেন, এরপর যেভাবে বললেন ফেলে দিব, না, এত সহজে না, আমি এত বোকা না। কেটে ঘরের মধ্যে রাখলে পচে গন্ধ তৈরি হয়, এবং নালার মধ্যে ফেললেও 2-3 দিনে ফুলে উঠবে, তখন কি করা যাবে? এই পরিস্থিতিতে এখানে বুদ্ধির খেলা খেলতে হয়, আর এটা সবার দ্বারা সম্ভব হয় না। প্রেম জানায়, প্রথমে সব বডি পার্টসগুলো কেটে ফেলে, এরপর আলাদা আলাদা পলি করে ড্রেনের মধ্যে ফেলে দিত। প্রেম একে একে সব খুলে বলতে থাকে, আর পাণ্ডীয় ভূপেনও স্তব্ধ হয়ে সব শুনে যাচ্ছে, যা শুনলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এর মধ্যে পাণ্ডে জানতে চায়, তার মানে তুমি চুমকির বডি কেটে ওর অর্গানগুলো ওই কম্পাউন্ডারের কাছে বিক্রি করে দিয়েছ? প্রেম হেসে বলে, কম্পাউন্ডার তো যা খুশি বলে, আমি তো আগেও বলেছি চুমকিকে ভালোবাসতাম, ওরটা কি বিক্রি করা যায়? তবে অন্যদেরগুলো বিক্রি করে দিয়েছি। এখানে প্রেম জানায়, প্রেম মূলত দীর্ঘদিন যাবৎ বাচ্চাদের ধরে এনে ধর্ষণ করে খুন করে তাদের বডি পার্টস কেটে ফেলত, এরপর কিছুটা মাংস খেত, কিন্তু পরে চিন্তা করে শুধু এসব করে কি লাভ। এরপর সে অর্গান ট্রেড শুরু করে। খাওয়ার কথা শুনে ভূপেন জানতে চায়, খেতে মানে কি? প্রেম বলে, আসলে সমস্যাটা হলো আমি আমার মামাকে খুন করে তার মাংস খেয়েছিলাম, তখন থেকে মানুষের মাংস খাওয়া আমার নেশা হয়ে যায়। এরপর থেকে কমপক্ষে 3 মাসে একবার আমার মানুষের মাংস খেতে হতো। আমি আমার বাচ্চার শপথ করে বলছি, 1 বছর আমি হাতও লাগাইনি, চেষ্টাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু বারবার এটা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে,
আমি বহু চেষ্টা করেও বন্ধ করতে পারিনি। পান্ডে জানতে চায় এমন কতগুলো বাচ্চাকে মেরেছ। তখন প্রেম হিসাব করে জানায় সে এ পর্যন্ত 22 থেকে 24 বাচ্চাকে খুন করেছে আর তাদের মাংস খেয়েছে। আর ওই সকল বাচ্চাদের মিসিং পোস্টারই দেয়ালে লাগানো রয়েছে। প্রেম বলে, এবার পরবর্তী প্রশ্ন করুন, সময় কম, দ্রুত শেষ করতে হবে। পান্ডে তখন উঠে প্রেমের কলার ধরে জানতে চায় কেন মেরেছিস ওই বাচ্চাদের, আর আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছিলি। প্রেম বলে, আপনার মেয়ে তো বেঁচে আছে তাই না? পান্ডে জানতে চায় আমার বাচ্চা আর ওই বাচ্চাদের মধ্যে পার্থক্য কিসের। প্রেম বলে, আপনি কি বলছেন স্যার? কোথায় আমাদের বাচ্চা আর কোথায় ওদের বাচ্চা? আকাশ পাতাল পার্থক্য। যেসব বাচ্চাদের কথা আপনি বলছেন ওরা কারা? কেউ খেয়াল রাখে ওদের, কেউ রাখে না। ওরা জীবনে কিছু করতে পারবে? জীবনে কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবে? ভবিষ্যতে কি করবে? ওরা বড়লোকের বাড়িতে কাজ করবে, টিভি দেখে স্বপ্ন বুনবে, এরপর আবার এখানে ওখানে মরে পড়ে থাকবে। এদের জীবন নিয়ে নিজেকে বাঁচানো কিসের অপরাধ? অন্তত কোনো কাজে তো এসেছে। আর বড়লোকদের কথা বলবেন, তারাও তো ফায়দা লুটছে। একটি বাড়িতে মানুষ আছে 4 জন, অথচ তাদের কাজের লোক লাগে 10 জন। তখন তো কেউ প্রশ্ন করে না, আর আমি কিছু করলেই দোষ, যত প্রশ্ন আমাকে। এমন অনেক মানুষ আছে, তাদের ভিতর থেকে কাল কয়েকজন নিখোঁজ হয়ে গেলেও কেউ বুঝতে পারবে না, কেউ খুঁজবেও না। আমি তো আরও ওদেরকে মুক্তি দিয়েছি। ভূপেন জানতে চায় এই সব কিছুর সাথে কি বলবীর সিং বাসির ইনভলভমেন্ট ছিল। প্রেম একটু চিন্তা করে বলে, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, অন্য কিছু জানতে চান। অন্যদিকে হারিয়ানার সেই খুনি দলকে দেখানো হয় তারা ছোটালালকে মেরে কেটে টুকরা করে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। আর এদিকে প্রেমকে সেলের মধ্যে আটকে রাখা হয়েছে। কিন্তু প্রেম শুধু চিৎকার করছে আর ছটফট করছে, কারণ তার পছন্দের শো শুরু হয়ে গেছে। সিন পরবর্তী দিন। প্রেমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ ওই বাড়ির উঠোন খুঁড়ে চুমকির দেহাবশেষ পায়। আর প্রেমের তথ্য মতে আশেপাশের ড্রেনগুলো তল্লাশি করেও কমপক্ষে 25 জন বাচ্চার দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনা মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাষ্ট্রীয় হোম মিনিস্টারের ছেলে মিথলেশকে কল করে একটি প্ল্যান বানায়। অন্যদিকে সব প্রকাশ হওয়ার পর বলবীর সিং বাসিকেও অ্যারেস্ট করা হয়। বিক্ষুব্ধ জনতা বাসির ওই বাড়িটি ভেঙে তছনছ করে ফেলে। মিথলেশের কথা মতো পুলিশ প্রেস ব্রিফিং করে এসআই পান্ডেকে চাকরিচ্যুত করে দেয়, সাথে ভূপেনের পোস্টিংটা পার্মানেন্ট করে দেয়। তার মানে এখানে ভূপেনেরও হাত ছিল, সে সাপোর্ট করেছে। অন্যদিকে এই কেসের তদন্তভার দেওয়া হয় আইবিআইকে, যার প্রধান রাস্তগী। রাস্তগী তদন্ত করে তদন্ত রিপোর্ট দেয় যে প্রেম বাসির অনুপস্থিতিতে এই সকল কর্মকাণ্ড করেছে, এসবের সাথে বাসির কোনো সম্পর্কই নেই। আর এটা দেখার পরই পান্ডে ভূপেনকে কল করে একবার প্রেমের সাথে দেখা করার অনুমতি চায়। এরপর ভূপেনের অনুমতি নিয়ে পরদিন সকাল হতেই পান্ডে ভূপেনের অফিসে গিয়ে প্রেমের সাথে দেখা করে। পান্ডে প্রেমের কাছে জানতে চায় ছেলের নাম কি রেখেছ আর বাড়ি কথা হয়। প্রেম বলে, দ্বীপ রেখেছি। আর 1 মাস যাবৎ কথা হয় না, ঝড়ে টাওয়ার ভেঙে পড়েছে তো নেটওয়ার্ক নেই। পান্ডে জানতে চায় এই অর্গান ট্রেড থেকে কামানো টাকা তুমি কোথায় রেখেছ, মানে যেখানেই রাখো সেখানে পৌঁছিয়েছ কিভাবে। প্রেম জানায়, কেন, আমার বিশ্বস্ত কুরিয়ার আছে। প্রেম তখন ছোটালালের কথা বলে। তখন পান্ডে প্রেমকে জানায় যে সে ছোটালালকে গ্রেপ্তার করেছিল, কিন্তু অন্য কেউ নিয়ে মেরে ফেলেছে, আর তার টাকা তার বাড়িতে পৌঁছায়নি। এটা শুনে প্রেম বলছিল, আপনি মিথ্যা বলছেন। পান্ডে বলে, তাহলে ফোন করো তোমার ওয়াইফকে। কিন্তু নেটওয়ার্ক তো নেই, এটাও করা যাচ্ছে না। এদিকে প্রেম বারবার অনুরোধ করছে, আমাকে ছেড়ে দিন, আমার বউ বাচ্চার কাছে যেতে হবে। প্রেম স্পষ্ট এবার বুঝতে পারছে সে ধোঁকা খেয়েছে। পান্ডে বলছিল, দেখো, কারোর বাবার সাধ্য নেই তোমাকে এখান থেকে মুক্ত করা। প্রেম বলে, পাপাজি বের করে নিবে। পান্ডে বলে, তোর পাপাজি তো সব দোষ তোর উপরই চাপিয়ে দিয়েছে, সে তো বলছে সব তুই করেছিস। আর আমি জানি বাসিয়ের সাথে ইনভলভ ছিল, কিন্তু ও অনায়াসে সব থেকে পার পেয়ে যাবে। প্রেমও বুঝে গেছে তাকে ব্যবহার করা হয়েছে। তাই প্রেম পান্ডিকে ওই সিডির বিষয়ে বলে দেয়, যেটার গায়ে লেখা ছিল এভারগ্রিন ফিল্ম সং। এটা শোনার পরই পান্ডে পাঠকের থেকে ল্যাপটপ, চার্জার, হেডফোন নিয়ে প্রেমের বাড়িতে যায় এবং প্রেমের ওয়াইফ জ্যোতির সাথে দেখা করে ওই সিডির কথা বললে জ্যোতি ওই সিডিটি এনে দেয়। এরপর সিডিটি প্লে করতেই দেখতে পায় বাসি কিভাবে ওই ছোট ছোট বাচ্চাদের নির্যাতন করেছে, কারণ সব কিছুই এখানের ভিডিও করে রাখা ছিল। পান্ডেও চোখের জল ধরে রাখতে পারছিল না। এর মধ্যে জ্যোতি জানতে চায় সবাই তার বিষয়ে যা বলছে তা কি সত্যি। এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। পান্ডে শুধু বলে, এটা তো কোর্টের কাজ, আগেই কিছু বলা যাবে না। এরপর পান্ডে সিডি নিয়ে দিল্লি ফিরছিল, কিন্তু প্রতিমধ্যে হারিয়ানার ওই গ্রুপটি লিড দেওয়ার বাহানায়
পান্ডেকে গাড়িতে তুলে কুপিয়ে খুন করে এবং সিডিটি নষ্ট করে দেয়। সিন চলে যায় কিছুদিন পর। আইবিআই বাসিকে নির্দোষ প্রমাণ করেছে, এর সাথে প্রেমের মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। এদিকে পাঠক এখন এসআই। বিষ্ণুর সামনেই বসা, তবে পাঠক এসআই হয়েই পুরো পোলটি নিয়ে নিয়েছে। সে বিষ্ণুকে নিজেকে স্যার ডাকতে বাধ্য করছে, এমনকি নিজের বন্ধু ভুলে র্যাঙ্কের দাপট দেখাচ্ছে। আর দেখাবে না কেন? এই পাঠকই যে সেই সারবান কুমার, যে কিনা রাস্তগীকে সকল তথ্য দিয়ে সাহায্য করেছিল, আর তার পুরস্কার স্বরূপ সে এখন এসআই হয়ে গেছে। যে স্টেশনে পান্ডে মিসিং কেসের তদন্ত করত, আজ সেই স্টেশনের বোর্ডে তার মিসিংয়ের পোস্টার লাগানো। সিন এর কয়েক সপ্তাহ পর বিষ্ণু ঘরে বসে পত্রিকা পড়ছিল। হঠাৎ খেয়াল করে এসআই পান্ডের খুনের সন্দেহে হরিয়ানার ওই গ্রুপকে অ্যারেস্ট করা হয়েছে। তখনই দরজায় কেউ নক করে। বিষ্ণু দরজা খুলতেই দেখে বাইরে কেউ নেই, তবে নিচে একটি বক্স রাখা। বিষ্ণু বক্সটি খুলতেই দেখে এখানে একটি সিডি দিয়ে গেছে, লেখা রয়েছে মোস্ট এভারগ্রিন সংস। তার মানে কেউ নিশ্চয় আছে যে এটা বিষ্ণুর কাছে পাঠিয়েছে। কিন্তু বিষ্ণু কি পারবে এই সিস্টেমের সাথে লড়াই করতে, সত্যটা তুলে আনতে, নাকি তারও একই পরিণতি হবে? মূলত মুভিটি এখানে শেষ হয়। চলে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করতে চাই। আপনারা ভালো করে জানেন আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি, এই জন্য সময় মতো ভিডিও দিতে পারছি না। তবে আমি চেষ্টা করছি এখন থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে, আপনার সাথে কানেক্টেড থাকতে। শখের বসে আমি একটি ফেসবুক পেজ খুলেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালোবেসে আমার পাশে থাকতে আমার পেজটিকে ফলো করার অনুরোধ করছি। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।